নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঠিক রাত 8টা মানে সময় দুয়ারের রিপোর্টার। বিভিন্ন প্রান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এই 1 ঘন্টা আমরা তুলে ধরি দুয়ারের রিপোর্টার বুলেটিনে। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে মণিপুরের দিকে, তার কারণ মণিপুর অশান্ত, আর অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি এবং এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন, অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। আরো ডিটেইল এ বিষয় মৈত্রেয়ী জানাতে পারবে, মৈত্রেয়ীর কাছ থেকে আপডেট নেব। মৈত্রেয়ী, আমরা দেখেছি যে কয়েকদিন আগেই ইস্তফা দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এবং তারই পাশাপাশি এই নরেন্দ্র মোদীর আমলে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হলো। একেবারে সোনিয়া, দেখো, মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হোক, বিরোধীদের তরফ থেকে এই দাবি দীর্ঘদিন ধরে তোলা হচ্ছিল, কিন্তু বিজেপি সরকার বা মোদী সরকারের তরফ থেকে সেই পদক্ষেপ করা হয়নি। অবশেষে দেখা যায় যে গত রবিবার এন বীরেন সিং তিনি পদত্যাগ করেন এবং তিনি পদত্যাগ করার পরে একাধিক স্বরাষ্ট্রমন্ত্রকের নেতৃত্ব তারা ছুটে যান পরিস্থিতি কেমন রয়েছে তা পর্যালোচনা করার জন্য। এবং একই সঙ্গে বিজেপির নর্থ ইস্টের দায়িত্ব থাকা সম্বিত পাত্র তিনি যান, একাধিক বিজেপির বিধায়কদের সঙ্গে তিনি বৈঠক করেন, কিন্তু এন বীরেন সিং এর পরিবর্তে কোনো মুখ্যমন্ত্রী কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী সেই নাম তুলে আনতে পারেননি তারা। যদিও একদিক থেকে তাদের তরফ থেকে এটা বলা হচ্ছে যে অন্য কোনো মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুরে। তবে এই ইঙ্গিত কিন্তু কিছুটা পাওয়াই যাচ্ছিল যখনই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন সচিব অজয় ভাল্লা তাকে গভর্নরের দায়িত্ব দেওয়া হয়েছিল মণিপুরের, তখনই মনে করা হচ্ছিল যে সরকার এবার হয়তো রাশ টানবে মণিপুরের যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির ওপরে। এবং তারপর থেকেই কিন্তু দেখা যায় যে এন বীরেন সিং তিনি দিল্লিতে একাধিকবার আসেন, তিনি বৈঠক করেন এবং তারপর অবশেষে তিনি পদত্যাগ করেন এবং তার পদত্যাগের পরে এই জল্পনা চলছিলই যে রাষ্ট্রপতি শাসন জারি করার বিষয়ে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে যেহেতু কোনো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পাওয়া যায়নি সেই কারণে নিয়ম মেনেই রাষ্ট্রপতি শাসন জারি করার এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিরোধীরা যদিও তারা কটাক্ষ করতে ছাড়ছেন না, তারা জানাচ্ছেন যে এতদিন এত মানুষের মৃত্যুর পর এই রাষ্ট্রপতি শাসন জারি করা আদতে নিজেদের হাতেই ক্ষমতা তুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, ফলে তরজা রয়েছে। কিন্তু এই পরিপ্রেক্ষিতেই দেশে মোদী সরকারের আমলে প্রথম রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হয়ে গেল। সোনিয়া, একেবারে মৈত্রী, এবং বিরোধীদের দাবি মেনেই এই পদক্ষেপ কেন্দ্রের। বেশ, আর এবার নজর রাখবো দুর্ঘটনার কবলে বাংলাদেশি বার্জ। হ্যাঁ, 12 বাংলাদেশি নাবিককে উদ্ধার করা হয়েছে সাগর থানার তরফ থেকে। বজবজ থেকে বাংলাদেশ যাচ্ছিল আর তার যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটেছে। ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো আরো ডিটেল বিশ্বজিৎ জানাতে পারবে আমাদের। বিশ্বজিৎ, বাংলাদেশি বার্জ কিভাবে দুর্ঘটনার কবলে পড়লো? হ্যাঁ দেখো, আজকে দুপুরবেলা দক্ষিণ 24 পরগনার যে বজবজ এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু হুগলি নদী ধরে যখন মুড়িগঙ্গা নদীতে যখন ঢুকছিল, ঠিক মুড়িগঙ্গা নদীর যে ঘোড়ামারা দ্বীপের কাছে একটা চড়া রয়েছে সেই চড়ায় কিন্তু সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর ঠিক ওর যে ডেক রয়েছে সেই একদম জাহাজের মাঝ বরাবর কিন্তু বড়সড় ফাটল দেখা দেয় এবং জাহাজটি ডুবতে থাকে। এবং সেই সময় স্থানীয় যারা মৎস্যজীবীরা ছিলেন তারা কিন্তু তাদের চিৎকার শুনে তারা কিন্তু এগিয়ে আসেন এবং খবর দেওয়া হয় সাগর থানায়। এবং ওই জাহাজে মোট 12 জন নাবিক ছিল। জাহাজটির নাম হচ্ছে সি ওয়ার্ল্ড, যেটি বজবজ থেকে রওনা দিয়েছিল বাংলাদেশের উদ্দেশ্যে যে ছাই নিয়ে, এবং সেটি কিন্তু ঘোড়ামারার কাছে এই চরে একদম সজোরে ধাক্কা মারে এবং এই মুহূর্তে 12 জনকে কিন্তু সাগর থানার পুলিশ কিন্তু তাদেরকে উদ্ধার করেছে এবং তাদের মেডিকেল ট্রিটমেন্ট করা হচ্ছে। কারোর কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে। তবে এছাড়াও এবং পোর্ট ট্রাস্টকে কিন্তু খবর দেওয়া হয়েছে ইতিমধ্যে যাতে জাহাজটিকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কারণ যে এই চ্যানেলটি ধরে কিন্তু বাংলাদেশি অন্যান্য জাহাজ যাওয়া আসা করে, কিন্তু এই চ্যানেলটিতে এই জাহাজটা পড়ে থাকলে কিন্তু আগামী দিনে কিন্তু বড় সড় সমস্যা হতে পারে বাংলাদেশি জাহাজ চলাচলের ক্ষেত্রে। একেবারে বিশ্বজিৎ সঙ্গে থাকো। এর আগে ঠিক কি ছবি ধরা পড়েছিল আমরা অবশ্যই নজর রাখবো, তবে তার আগে বাংলাদেশে আক্রান্ত আর ভারতে সেবা যত্ন। ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কাছে, ঘোড়ামারা পূর্বপাড়ার সাইডে আছেন, পূর্বপাড়া, ঠিক আছে। যারা উদ্ধার করেছে আমাদের এই গ্রামবাসীর ছেলেপুলেরা, তারা মাছের ট্রলার নিয়ে গিয়ে উদ্ধার করেছে।
তাদের দ্বারা ব্যবহার আপনারা কি অসন্তুষ্ট না হয়েছেন? না না দাদা, অনেক কোনো অনেক খুশি আমরা, কারণ তারা যে কাজ মহান কাজ করছে দাদা, আচ্ছা, এরকম কাজ করে না আচ্ছা কেউ। ঠিক আছে। আপনারা এখন ভারতবর্ষের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কাছে ঘোড়ামারা পূর্ব আবারও বিশ্বজিতের কাছে যাব। দু দেশের দুই বিপরীত ছবি দেখা যাচ্ছে। আমরা দেখেছিলাম যে আটক ভারতীয় মৎস্যজীবীদের ওপর কিভাবে অত্যাচার চালানো হয়েছিল, কোস্ট গার্ডের তরফ থেকে কিভাবে হাত পা বেঁধে মারধর করা হয়েছিল। অন্যদিকে বাংলাদেশি মৎস্যজীবীদের এ রাজ্যে সেবা যত্ন হয়েছিল, এবং এবারও ঠিক সেরকমই একটা ঘটনা সামনে এলো। হ্যাঁ দেখো, এমনটাই কিন্তু এই মুহূর্তে যেটা দেখতে পেলাম, যে তাদেরকে উদ্ধার করা হলো এবং উদ্ধার করে যেহেতু বাসটি ধাক্কা মেরেছে চড়া এবং বড়সড় ফাটল দেখা দিয়েছে, তাতে করে কারোর কোনো সমস্যা হয়েছে কিনা তাদেরকে কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে কাকদ্বীপের যে মৎস্যজীবী, তাদেরকে কিন্তু যখন বাংলাদেশে তারা আটক হলেন, তারা মাছ ধরতে গিয়েছিলেন গভীর সমুদ্রে, তারা যখন বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে আটক হলেন তখন কিন্তু তাদের উপরে অকথ্যভাবে অত্যাচার করা হয়, এমনকি বিবস্ত্র করে তাদেরকে মারধর করা হয়, চরম অত্যাচার তাদের উপরে নেমে আসে। কিন্তু ভারতের যে যারা কিন্তু এই মুহূর্তে নাবিক রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে একেবারে সুস্থই রয়েছেন এবং সবাইকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং সাগর থানা এলাকায় তাদেরকে আপাতত রাখা হবে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সোনিয়া, বেশ, আগের মাসের 20 তারিখে ধরেছে, জাহাজের পিঠ মোড়া করে বেঁধে নিয়ে গেছে, একদম উলঙ্গ করে নেভিতে তোলার পর পিছনে হাত বেঁধে মেরেছে, এমন করে মেরেছে মানে পায়খানা করতে গেলে মানে রক্ত যেত। পুলিশ বলছে বলে তোদের মা নেই, তোদের মা মরে গেছে, মানে শেখ হাসিনার কথাটা বলছে। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তোলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করতে করতে এগুলো আমার সব ফাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। আমার বাবাকে অনেক মারধর করে, ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি, এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি, এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। তুফানগঞ্জ পুরসভা, সেখানে তৃণমূল বনাম তৃণমূলেরই লড়াই, কিন্তু ফলাফল কি হলো জানাবো একটা ব্রেকের পর। ফিরলাম ব্রেকের পর। ঠিক ব্রেকের আগে যে কথা বলেছিলাম, তুফানগঞ্জ পুরসভার দিকে নজর রাখবো, কারণ সেখানে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই। পুর প্রধান কৃষ্ণা ঈশ্বর, তার বিরুদ্ধে অনাস্থা 10 তৃণমূল কাউন্সিলরের। কিন্তু কি হলো ফলাফল, আরো ডিটেইল এ বিষয়ে শুভঙ্কর জানাতে পারবে। শুভঙ্কর, তাহলে ফলাফল কি দাঁড়ালো তৃণমূল বনাম তৃণমূলের এই লড়াইয়ে? হ্যাঁ দেখো সোনিয়া, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, তুফানগঞ্জ পুরসভায় যে লড়াইটা হলো সেটা হলো তৃণমূল বনাম তৃণমূল, অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই তুফানগঞ্জ পুরসভার তৃণমূলের চেয়ারপারসনের বিরুদ্ধেই অনাস্থা এনেছিলেন পুরসভার 10 কাউন্সিলর, এবং আজ ভোটাভুটির মধ্য দিয়ে সেই 10 কাউন্সিলর পুরসভার চেয়ারপারসন কৃষ্ণা ঈশ্বরের বিরুদ্ধে ভোট দিলেন এবং তাকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করলেন। অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূলের এই লড়াইতে তুফানগঞ্জ পুরসভার বোর্ড ভেঙে গেল এবং এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে। পরিস্থিতি বেগতিক দেখে এদিন বিকেলেই তুফানগঞ্জে ছুটে যান কোচবিহারের জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তিনি এই যে বিক্ষুব্ধ কাউন্সিলর, তাদের নিয়ে বৈঠকে বসেন, কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া যায় সে বিষয়ে পর্যালোচনা করেন। কিন্তু যেটা শেষ খবর পাওয়া পর্যন্ত যে তাদের সঙ্গে বৈঠক চলছে, এখনো পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান হয়নি। তবে একথা বলাই যায় যে তুফানগঞ্জ পুরসভায় এই যে গোষ্ঠী কোন্দল, তৃণমূলের গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দলের ফলেই কিন্তু চেয়ারপারসনের পদ থেকে সরে যেতে হলো তৃণমূলের কৃষ্ণা ঈশ্বরকে। সোনিয়া, বেশ শুভঙ্কর। অনাস্থা আমাদের মাননীয় 12 জন কাউন্সিলর ছিলেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ, তাদের মধ্যে 10 জনই অনাস্থা জ্ঞাপন করেছেন, যার ফলে আজকে ওই বোর্ডটা ভেঙে গেল। আমরা নিয়ম অনুযায়ী যারা যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও এবং কনসার্ন, তাদের কাছে কপিটা পাঠিয়ে দেবো। যে কদিন মিটিং ডাকছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা তার অথরাইজ অফিসিয়াল, ততদিন আমি অফিসটা চালাবো কয়েকদিনের জন্য। আমার বিরুদ্ধে তো অনাস্থা, তা আমি তো আর কোনো মতামত দিতে পারি না। 10 জন কাউন্সিলর মতামত দিল তারা অনাস্থার পক্ষে,
তরুণ সেন ভাইস চেয়ারম্যান ও দিল ইসেতে অনাস্থা রিপোর্ট। তো 7 দিনের মধ্যে আবার আরেকটা মিটিং থাকবে, এসডিও হোক বা আমাদের ইও সাহেব হোক, মিটিং ডেকে সেদিনই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ঠিক হবে। অচল অবস্থা সম্ভবত থাকবে না, কারণ কয়েকদিন বন্ধ আছে এবং কাউন্সিলরদের যে দায়িত্ব সেটা বাড়ি থেকেই তারা করবে, প্রত্যেকেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। অতএব আমার ধারণা পুরো সেবার যে নাগরিক পরিষেবা তার কোনো বিঘ্ন হয়তো ঘটবে না, আর খুব তাড়াতাড়ি বোধহয় এটা হয়ে যাবে। নজর এবার মালদার দিকে, সেখানে কি হলো, নেতা হুমকি দিলেন, কিন্তু হুমকি দিলেন একেবারে পুলিশের সামনে। হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল ব্লক সভাপতি। কোথায় এই ঘটনা ঘটে? টিএমসিপি আয়োজিত একটা টুর্নামেন্ট, সেখানেই উপস্থিত ছিলেন আইসি, আর তার সামনেই রীতিমতো হুঁশিয়ারি জিয়াউর রহমানের। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে, পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো, তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না, তাই নিজের নিজের মতন হয়ে তৈরি হন। আরো ডিটেল এ বিষয়ে জানবো, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, বিরোধীদের পায়ে মারার নিদান দিচ্ছেন জিয়াউর রহমান, তার কথা তো আমরা শোনালাম, কিন্তু কেন? এরপর তিনি কি বলেছেন যে কোনোভাবে তিনি ভুলবশত বলেছেন? কেন এরকম কথা তিনি বললেন? দেখো, প্রকাশ্য মঞ্চ থেকে তিনি যেমন এই কথা বলেছেন, আর মঞ্চ থেকে নামার পরেও সংবাদ মাধ্যমের সামনে তিনি কিন্তু একই রকম বক্তব্যে অনড়। তিনি বলছেন যে দলের নেতা কর্মীদের বিধানসভা ভোটের আগে উদ্বুদ্ধ করতে এই কথা বলেছেন, কিন্তু উদ্বুদ্ধ আর হুমকি এটা এমনটাই বলছে বিরোধীরা। কারণ কি, দেখো, মালদহের হরিশ্চন্দ্রপুর বিরোধীদের শক্তকাঠি। গত পঞ্চায়েত ভোটেও আমরা দেখেছি এখানে একাধিক গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু বাম আর কংগ্রেস জোট তারা দখল করেছে। এই অবস্থায় আগামী বিধানসভা ভোট আসছে, আর তার আগে ফুটবল খেলার মাঠে ফাউল আর লাল কার্ডের প্রসঙ্গ তুলে তৃণমূলের এই সম্পাদক ব্লক সভাপতি জিয়াউর রহমান তিনি বলছেন যে এই ফুটবল খেলার মাঠে ফাউল হলে লাল কার্ড দেখানোর জন্য রেফারি থাকেন, বিধানসভায় কিন্তু কোনো রেফারি থাকবে না, আর সেই বুঝেই প্রস্তুতি নিতে হবে। আর একেই হুমকি বলছেন বিরোধীরা, আর বক্তব্যে অনড় এই সভাপতি। আর আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যখন এই মঞ্চে উপস্থিত থাকছেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে বিরোধীদের তরফে। আর পুলিশের পদস্থ কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছে এই ধরনের অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো পুলিশের জন্য। একেবারে সেবক, অর্থাৎ তিনি তার বক্তব্যে অনড় রয়েছেন। মঞ্চ থেকে নেমে কি বলছেন দেখুন। আমি একজন কোনো দল থেকে বিলংস করি এবং সেই দলের আমি সভাপতি, তো আমি তো বলবোই, খুব স্বাভাবিক, বিরোধীরা অনেক রকমের কুৎসা করে, আমরা তো উন্নয়নের জবাব দিই। সামনে ভোট আসছে, কর্মীদের একটু উজ্জীবিত করার জন্য বললাম তৈরি থেকে। তৃণমূল শূন্য গোলে তারা ফিরেছে এবং জনগণকে নিয়ে 7টা পঞ্চায়েত সমিতিতে আমরাই গোল দিয়েছি এবং সরকারের আমরাই ক্ষমতা আছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি পঞ্চায়েত নির্বাচনে। যদি তারা মনে করে আবার খেলবে, জনগণকে নিয়ে খেলার জন্য আমরা তৈরি আছি। যারা মনে করছে আগামী 26-এ খেলা হবে, আমরা বলতে চাই জনগণকে নিয়ে খেলা নয়, সঠিকভাবে তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই, বিধানসভায় তাদেরকে গঙ্গাপ্রসাদকে ছুড়বে। আর দুয়ারের রিপোর্টারে এবার নজর রাখবো, ডাকঘরে টাকা উধাওয়ে সিআইডি তদন্ত করবে। এডিজি সিআইডি কে তদন্তের নির্দেশ দেওয়া হলো হাইকোর্টে। জামালপুরের ডাকঘর থেকে টাকা উধাওয়ের ঘটনা, আর তাতে বর্ধমান পুলিশের থেকে তদন্ত হস্তান্তর সিআইডি কে। আরো ডিটেল এ বিষয়ে অর্ণব জানাতে পারবে, কি নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে? অর্ণব। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস থেকে এইভাবে গরিব মানুষের জমানো টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশের পাশাপাশি সাধারণ মানুষের হতাশা কোন জায়গায় পৌঁছেছে, এই ধরনের ডাক বিভাগের কাছ থেকে প্রতারণার শিকার হওয়ার ঘটনায়
তা তিনি জানান। একই সঙ্গে গত 1.5 বছর ধরে পূর্ব বর্ধমানে জামালপুর থানা যে ঘটনা তদন্ত করছে, এই তদন্তে কিছু হয়তো পদ্ধতিগত বা টেকনিক্যাল বিষয় রয়েছে, সেই বিষয়গুলি থাকার কারণে তদন্ত একটু জটিল হওয়ার কারণে যদি পুলিশ তা তদন্ত করতে অপারগ হয়, আর এই যদি রাজ্য পুলিশের থানার তদন্তের ছিঁড়ি হয়, তাহলে এই পুলিশ কেন রাখবে, এই পুলিশ কেন থাকবে, এই প্রশ্নও তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তারপর তিনি আর কোনো রকম সময় নষ্ট না করে পূর্ব বর্ধমানের জামালপুর থানার হাটতলার এই কুমোর পরিবার, যাদের কার্যত ঘাম ঝরানো যে পয়সা যেটা জমা হয়েছিল 12,20,000 টাকা, সেই টাকা 9/6 পোস্ট অফিস থেকে উধাও হওয়ার ঘটনাতে এডিজি সিআইডি নেতৃত্বে তদন্তের নির্দেশ। অর্থাৎ এই ঘটনায় পূর্ব বর্ধমানে জামালপুরের কাছ থেকে তদন্তভার কেড়ে নিয়ে রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি 6 মাসের মধ্যে এই ঘটনার একটা কনক্লুসিভ রেজাল্ট যাতে হয়, অর্থাৎ এই তদন্ত যাতে গুটিয়ে আনতে পারে, সেই রকম পর্যবেক্ষণও রাখলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং একই সঙ্গে পুরো বিষয়টার মধ্যে এর আগের তদন্তকারী অফিসারদের মধ্যে কোনো রকম গাফিলতি ছিল কিনা, সেই বিষয়টা বা তাদের বিরুদ্ধে কোনো ডিপার্টমেন্টাল প্রসিডিং করা যায় কিনা, এই পুরো বিষয়টাই রাজ্যের এডিজি সিআইডির ওপর ছেড়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ডাক বিভাগ, যেখানে মানুষের সঞ্চয়ের ঘাম ঝরানো পয়সা রাখার কথা, সেফ থাকার কথা, সেখান থেকে কিভাবে টাকা উড়ে যেতে পারে, এই বিষয় নিয়ে কিন্তু হাইকোর্ট সাধারণ মানুষের যে হতাশা, সেই হতাশার ছবি তিনি দেখিয়েছেন। এবং মানুষ কোথায় আশা ভরসা রাখবে যদি ডাক বিভাগ জামালপুরের মতো একটা কার্যত গঞ্জনা শহর, সেখানে যদি সাধারণ মানুষ তো আতঙ্কিত হবেই। বেশ, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেস ডায়েরি দেখে অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং জামালপুর থানার 3 জন আইও প্রায় 1.5 বছর ধরে কোনো ইনভেস্টিগেশন করেনি এবং সেই জন্য তিনি ডিআইজি সিআইডিকে তদন্তের ভার দিয়েছেন। ডিআইজি সিআইডি অ্যান্টি চিটিং ডিপার্টমেন্টের দক্ষ অফিসারকে দিয়ে এটাকে তদন্ত করাবেন এবং 1 মাস অন্তর রিপোর্ট নেবেন এবং যে 3 জন আইও জামালপুর থানার সঙ্গে যুক্ত, তাদের ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে কিনা সেটা দেখবেন ডিআইজি সিআইডি। 6 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। অন্যদিকে কোচবিহার মেডিকেল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হলো ইন্টার্নের। কোথা থেকে পাওয়া গেল? হস্টেলের ঘর থেকেই পাওয়া গেল দেহ। মৃত ইন্টার্ন কিষান কুমার, তার বাড়ি বিহারে। কিন্তু কিভাবে এই ঘটনা ঘটলো, কি অভিযোগ করছে তার পরিবার, আরো ডিটেল শুভঙ্কর জানাতে পারবে। শুভঙ্কর, ইন্টার্নের ঝুলন্ত দেহ কোচবিহার মেডিকেল থেকে, হস্টেলের ঘর থেকেই, কিভাবে মৃত্যু হলো এখনো পর্যন্ত কিছু জানা গেল? পরিবার কি অভিযোগ করছে? হ্যাঁ দেখো সোনিয়া, গতকাল রাতে কোচবিহার এমজিএর মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেলে এক ইন্টার্ন, যার নাম কিষান কুমার, তার বাড়ি বিহারে, তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মেডিকেল কলেজ হোস্টেলের এই ঝুলন্ত দেহ, ইন্টার্নের ঝুলন্ত দেহ উদ্ধারে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরে রাতেই খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ যেটা জানতে পেরেছে যে কোনো প্রেম ঘটিত কারণে ওই ইন্টার্ন হয়তো আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। পাশাপাশি এই যেহেতু প্রেমের বিষয়টি উঠে আসছে, এই ঘটনায় এক মহিলার নাম, রহস্যময়ী এক মহিলার নামও শোনা যাচ্ছে এবং সেই মহিলার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। তবে এদিন দুপুরে ওই ইন্টার্নের পরিবার বিহারের থেকে এসেছেন। তার বাবার যেটা অভিযোগ যে তার ছেলেকে মানসিকভাবে টর্চার করা হতো এবং সে কারণেই শুভঙ্কর, বাবার কি অভিযোগ শোনাবো। बच्चे के साथ टॉर्चर हुआ, बस हम इतना ही कहना चाहते हैं। हमको अभी सही से कुछ बताया नहीं जा रहा, लेकिन उसके साथ कुछ न कुछ टॉर्चर हुआ है। मानसिक तौर पे उसके साथ टॉर्चर किया गया है, क्योंकि वो ऐसा करने वाला लड़का नहीं। करीब 1:30 बजे रात में हमको प्रिंसिपल साहब फोन किए, लड़का हैंगिंग कर लिया है, आप लोग जितना जल्दी हो सके आइए। सर पुलिस से तो बात हुआ, बोले कि सर पोस्टमार्टम होने दीजिए, उसके बाद क्या रिपोर्ट होता है जांच के बाद हम बताएंगे। অন্যদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানেও তরুণীর দেহ উদ্ধার, তাও আবার ঘর থেকেই। তরুণীর প্রেমিককে গ্রেপ্তার করেছে ইতিমধ্যে বেলডাঙ্গা থানার পুলিশ। কিন্তু ঠিক কি ঘটেছে, আরো ডিটেল এ বিষয়ে জানবো। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, পরিবারের তরফ থেকেই বা কি বলা হচ্ছে, কিভাবে এই ঘটনা ঘটলো, কেন ঘটলো?
দেখো, তৃতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী, সে একাই ছিল। বেলডাঙ্গার আন্ডিরন এলাকাতে তার বাড়ি। তার মা গিয়েছিল কীর্তন শুনতে, ভাই ক্যাটারিং এর কাজে যায়, সেই কালকে কিন্তু সে গিয়েছিল। তারপরে তারা বাড়ি ফিরে এসে দেখে সে রক্তাক্ত অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে। এরপরে কিন্তু প্রতিবেশীরা জানায় যে ভাস্কর হালদার নামে এক যুবকের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক এবং বৈশাখ মাসেই তাদের বিয়ে হওয়ারও কথা ছিল, এবং ওই যুবককে কিন্তু তারা বেরিয়ে যেতে দেখে। তারপরে কিন্তু খোঁজ শুরু হয়, তারপরে তাকে ধরে ফেলে এবং ওই যুবককে বেলডাঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করে। তারপর কিন্তু সে খুনের কথা স্বীকার করে এবং তাকে 5 দিনের পুলিশ হেফাজতের তাকে নির্দেশও দেয় বিচারক বহরমপুর কোর্টে আদালতে তোলা হলে। এরপরে কিন্তু সে স্বীকার করেছে তাকে খুন করা হয়েছে, কিন্তু কেন খুন করলো সে ঘটনা কিন্তু তদন্ত চালাচ্ছে বেলডাঙ্গা থানার পুলিশ, এবং এই ঘটনার পরে কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনিয়া, একটা ছেলের সঙ্গে ভালোবাসতো, সেই ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল, কেউ ছিল না, পাড়ার লোকে দেখেছে যে ছেলেটা বাইকটা স্টার্ট নেয়নি, ঠেলতে নিয়ে গিয়েছে। ছেলেটার নাম হচ্ছে ভাস্কর হালদার, বাড়ি হালদার পাড়া আন্ডিরন। এর আগে কি ছেলেটা আসতো? হ্যাঁ, বাড়িতে আসা যাওয়া ছিল, বিয়ে ঠিক হয়েছিল। এরকম মনে হচ্ছে কেন যে তোমরা ওই মেরেছে? কারণ আমরা বাড়ি থেকে ছিলাম না, পাড়ার লোকে দেখেছে যে ওই ছেলেটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গাড়ি ঠেলতে নিয়ে গেছে। একটা সদ্যজাত কন্যা সন্তান কতটা অমানবিক হলে তাকে জঙ্গলে ফেলে পালাতে পারে পরিবার? হ্যাঁ, এই ঘটনাই ঘটেছে। পুলিশের তৎপরতায় উদ্ধার করা গিয়েছে সেই শিশুকে। চাইল্ড ডিপার্টমেন্টে জানিয়ে শিশুকে উদ্ধার করে খড়গপুরে পাঠানো হয়। আরো ডিটেল দিগ্বিজয়ের কাছ থেকে জানবো। দিগ্বিজয়, পিংলার দুজিপুরে এইরকম একটা ঘটনা ঘটলো, পরিবার কেন এরকম কাজ করলো সবার আগে সেটা জানতে চাইবো। দেখো সোনিয়া, এই নিয়ে কিন্তু শুধু পিংলা নয়, পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু রয়েছে। সেই দুদিপুরের জঙ্গল থেকে এক সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করেছে পুলিশ এবং দ্রুততার সঙ্গে তাকে খড়গপুর পাঠানো হয় এবং পরে তাকে মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয়। কোনো অঘটন ঘটার আগেই কিন্তু পুলিশের কাছে খবর যায় এবং তারা কিন্তু চাইল্ড ডিপার্টমেন্টকে জানিয়ে কিন্তু এই উদ্যোগ নেয়। বর্তমানে এখনো অব্দি খবর সেটা কিন্তু শিশু সন্তানটি যথেষ্ট সুস্থ রয়েছে। এই ঘটনায় কে বা কারা এই ঘটনা ঘটালো সেই পরিবারের প্রতি কিন্তু নিন্দা জানিয়েছে পিংলাবাসী। যদিও পশ্চিম মেদিনীপুর জেলার যিনি চাইল্ড ডিপার্টমেন্টে রয়েছেন ওয়েলফেয়ারের চেয়ারম্যান রেখা হই, তিনিও জানিয়েছেন যে এটি নিন্দনীয়, কিন্তু তাদের যে কাজ তারা শিশুটিকে উদ্ধার করে বর্তমানে সুস্থ রেখেছে এবং এই ঘটনায় কারা করেছে বা কোন পরিবার করেছে সেটা নিয়ে কিন্তু আগামীতে তদন্ত হবে। সোনিয়া, আমি সকালবেলায় ফোনটা পাই পুলিশের কাছ থেকে, নিউবর্ন বেবিকে পাওয়া গেছে ম্যাডাম। তো আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম আপনি আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যেহেতু নিউবর্ন বেবি অনেক কিছু ক্ষতি হতে পারে বা কখন ফেলে গেছে মানে অনেকটা সময় কিনা, সেটার জন্য আগে আমি হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওনাকে বলেছিলাম। এসি হসপিটাল থেকে আবার মিদনাপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে বেটার ট্রিটমেন্টের জন্য। এখন আপাতত ট্রিটমেন্টেই থাকবে। কেউ যদি এরকম কাজ করে থাকে সেখানে তো আমাদের কিছু কপাল নেই। তো আমাদের সরকারি প্রসেসে শিশুটিকে সুরক্ষিত রাখতে হবে, এটাই আমাদের কাজ। সত্যি কতটা অমানবিক হলে এ ধরনের ঘটনা সম্ভব? জন্মের পর একরত্তিকে হাসপাতালেই ফেলে চলে গিয়েছিলেন মা, আর সেই সদ্যজাতকেই এবার আপন করে নিলেন প্রবাসী দম্পতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে মার্কিন মুলুক থেকে শিশু কন্যাকে দত্তক নিতে জলপাইগুড়িতে এই প্রবাসী ভারতীয় দম্পতি। শান্তনুর কাছ থেকে আরো ডিটেল এ বিষয়ে জানবো। শান্তনু, সত্যি এক সদ্যজাত যাকে নিজের পরিবার, নিজের মা হাসপাতালে ফেলে চলে গিয়েছিলেন, তাকেই আপন করে নিলেন এই প্রবাসী দম্পতি। দেখো, একে নেওয়ার জন্য কিন্তু গত 2 বছর ধরে প্রবাসী এই ভারতীয় পরিবার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। যে ফরেন যে অ্যাডপশন এজেন্সি আছে তার মাধ্যমেই কিন্তু জলপাইগুড়ির যে অ্যাডপশন এজেন্সি রয়েছে সরকারি, তার সাথে যোগাযোগ রেখে চলেছিলেন এবং সরকারি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে 2022 সাল থেকে গিয়ে 2024 সালের ডিসেম্বর মাসে সেই প্রক্রিয়া শেষ হয় এবং এই পরিবার অপেক্ষায় ছিলেন কবে এই সন্তানকে তাদের বাড়িতে নিয়ে যাবেন, ঘরে নিয়ে যাবেন, তাদের দেশে নিয়ে যাবেন। সেই জন্যই কিন্তু সরকারিভাবে যখন আজকের দিনটি ধার্য হয় তখন মার্কিন মুলুক থেকে কিন্তু তারা চলে এসেছিলেন জলপাইগুড়িতে এবং প্রশাসনিকভাবে সরকারি যে সকল কাগজপত্র এবং নথি রয়েছে সেগুলো ফিল আপ করার পরেই কিন্তু তারা তাদের নিজস্ব সন্তানকে কিন্তু তারা কোলে তুলে নেন এবং সরকারি নিয়ম মেনেই কিন্তু সেই সন্তানকে নিয়ে তারা আজ রওনা দিয়েছেন। বলা যেতে পারে আগামীকাল সকাল থেকে তারা আমেরিকার উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে তারা জলপাইগুড়িতে রয়েছেন। এই সন্তানকে নেবার জন্য এই পরিবারের বক্তব্য, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, প্রায় 2 বছরের অপেক্ষার অবসান হলো। এই সন্তান তাদের পরিবারের একজন সদস্য সন্তানের মতনই বড় হবে। তারা
অপেক্ষায় ছিলেন এই দিনটিরই, এবং প্রশাসনের কর্তা যারা এই অ্যাডপশন এজেন্সি রয়েছে তারাও কিন্তু এই পরিবারের সঙ্গে কথা বলে এবং তাদের আন্তরিকতা দেখে মুগ্ধ। তার কারণ হচ্ছে গত 2 বছর ধরে এই পরিবারটির সঙ্গে এই বাচ্চাটির বিভিন্ন ভাবেই কিন্তু কথাবার্তা চলছিল এবং এই পরিবার একেবারে মুখিয়েছিলেন এই দিনটির জন্য। সেই দিনটিরই আজকে কিন্তু বলা যেতে পারে অবসান হলো। এই সন্তান আজ তার নতুন বাবা মাকে নিয়ে কিন্তু সে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছে এবং সেখানেই তার নতুন জীবন শুরু হতে যাচ্ছে। বেশ, আর এবার নজর রাখবো রেল লাইন থেকে তরুণের দেহ উদ্ধারের ঘটনা। তাতেই চাঞ্চল্য হুগলির পান্ডুয়াতে। পুলিশের জালে 2 বন্ধু, তরুণের অস্বাভাবিক মৃত্যু। আর তার নেপথ্যে তাহলে কি, কেন মৃত্যু হলো, রেল লাইন থেকে কেন তরুণের দেহ উদ্ধার হলো, আরো ডিটেলে বিষয়ে সোমনাথ জানাতে পারবে। সোমনাথ, কারণ কি উঠে আসছে, কি কারণে এই তরুণের দেহ রেল লাইন থেকে উদ্ধার হলো? হ্যাঁ দেখো, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে বলে মহানাতে বাড়ি থেকে বেরিয়েছিল, মহানাতে যাচ্ছে, বন্ধুর সাথে বেরোচ্ছে মহানাতে যাবে বলে। কিন্তু তারপরে যখন সে বাড়ি থেকে না ফেরে, এই প্রীতম তরুণ যুবক যে তখন না ফেরে, তারপরে পরিবারের সদস্য রয়েছে, তার সাথে তার পরিবারের সদস্যরা জানাচ্ছে অভির সাথে তার বন্ধুত্ব থেকেও খুব গাঢ় সম্পর্ক ছিল। কেন তার সাথে রাত্রির অবধি ভিডিও কলিং করতো, কোনো কিছু হলে অভির সাথে কোথাও যেতে হলে অভির সাথে যেত, কিন্তু অভি ডিজে বাজাতো আর প্রীতম নাচ করতো। এবং এই যে গভীর সম্পর্ক, এই সম্পর্ক টানাপোড়েনে তাদের মধ্যে একটা সম্পর্ক ঝামেলা তৈরি হতো, প্রায় অশান্তি হতো। এই পরিবারের সদস্যরা তারা জানাচ্ছে যে অভিকে খামচে দিত। এবং এই যে সম্পর্কের জেরে তারপরেই যখন পরিবারের সদস্যরা তরুণের অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে সমকামী সম্পর্ক। হ্যাঁ দেখো, পরিবারের লোকজন, পরিবারের সদস্য তার দিদি জানাচ্ছে যে তাদের মধ্যে এমন সম্পর্ক ছিল, কেন তার বাড়ি উত্তর 24 পরগনা, সেখান থেকে সে দাদুর বাড়িতে থাকতো প্রায় 1 বছর ধরে। সেখান থেকে দাদুর বাড়ি থেকে সে যেতে চাইতো না, তার অভি বলে যে বন্ধু ছিল সেই বন্ধুর জন্য। কেন কোনো কিছু করতে গেলে তারা ভিডিও কলিং করতো এবং পরিবারের যারা তার দিদি স্বাভাবিক মনে করছে যে তাদের একটা গভীর সম্পর্ক ছিল দুজনকার মধ্যে। সেই কারণেই হতে পারে যে এটা তারপরেই তার সাথে পরিবারের লোকজন যোগাযোগ করে। আর মালদায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক, গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। মজমপুরের হারুচক এলাকা, সেখানেই এক ব্যক্তির বাড়িতে হানা কালিয়াচক থানার। কি উদ্ধার হলো, আরো ডিটেলে বিষয় সেবকের কাছ থেকে জানবো। সেবক, এই যে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, কত পরিমাণ, কতদিন ধরে এই কাজ চলছে, কতদিন ধরে এই বাড়িতে এই ধরনের সামগ্রী ছিল, কিছু জানা যাচ্ছে? গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে সাদা পোশাকের পুলিশ বাড়ি ঘিরে নিয়ে যখন তল্লাশি করে মালদহের কালিয়াচক থানার মজমপুরের হারুচক এলাকায় আব্দুল করিম নামে এক ব্যক্তির বাড়িতে, সেই সময় সেখান থেকে যে পরিমাণ মাদক পাওয়া গিয়েছে তার ওজন প্রায় 3 কেজি। এছাড়া আরো বেশ কয়েক কেজি সামগ্রী পাওয়া গিয়েছে, যেটা ব্রাউন সুগার তৈরির কাজে, প্রসেস করার কাজে ব্যবহার হয়। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য পুলিশের দাবি অনুযায়ী 3 কোটি টাকারও বেশি। আর এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বয়সে কিন্তু যথেষ্ট কম, কারো 18, কারো 19, কারো 20। এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে এই বাড়িতে ব্রাউন সুগার প্রসেস করা হচ্ছিল, অর্থাৎ বাইরে থেকে র মাল, যে কাঁচা মাল লাগে ব্রাউন সুগারে, তা এনে এখানে ফিনিশ অর্থাৎ প্রসেসিং করে বাজারজাত করার কাজ হচ্ছিল কালিয়াচকের এই মজমপুর থেকে। এবং পুলিশের হাতে পাকড়াও 6। আর 30 লক্ষ টাকার মাদক সহ মালদা পুলিশের জালে মহিলা। কলকাতা এসটিএফ সূত্রে তথ্য পেয়ে যৌথ অভিযান মালদার ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজ বাজার থানার পুলিশের। আরো ডিটেল সেবকই জানাতে পারবে। সেবক, এই যে মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে ববিতা মণ্ডল, কি জানা যাচ্ছে, তিনি কবে থেকে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত, কেনই বা যুক্ত? একদমই, দেখো সোনিয়া, এক সময় আমরা যেমন মালদাকে জাল নোটের ঘাঁটি হিসেবে দেখতাম, এখন কিন্তু বেশ কয়েক মাস ধরে প্রচুর মাদক উদ্ধার হয়েছে, বেশ কয়েক কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। আর এবার উল্লেখযোগ্যভাবে মাদকের কারবারে মহিলা ধরা পড়লো, ববিতা মণ্ডল, যার সম্পর্কে তথ্য দিয়েছিল
কলকাতা এসটিএফ, আর তার ভিত্তিতেই মালদহের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং ইংরেজবাজার থানা যৌথ অভিযান চালায়। 30 লক্ষ টাকার মাদক উদ্ধার হয়েছে। যেটা জানা যাচ্ছে এই ববিতা মণ্ডল এই কারবারের ক্যারিয়ার, সে কালিয়াচকের জালালপুরের অন্য এক মহিলার কাছে এই মাদক পেয়েছিল এবং ববিতা মণ্ডল এই মাদক নিয়ে যাচ্ছিল শিলিগুড়ির চম্পাসারিতে, অর্থাৎ একটা র্যাকেটের অঙ্গ এই ববিতা মণ্ডল, এবং তাদের মতো মহিলাদেরকে ব্যবহার করা হচ্ছে তোমার মাদক পাচারের ক্ষেত্রে, এমনটাই পুলিশ মনে করছে। আর তাই ববিতা মণ্ডলকেও কিন্তু পুলিশ জেরা করছে এবং যার কাছ থেকে জালালপুরের যে মহিলার কাছ থেকে সে মাদক পেয়েছিল তারও খোঁজ চালাচ্ছে ইতিমধ্যেই পুলিশ, কারণ মহিলাদের যুক্ত থাকার ঘটনা এটা কিন্তু পুলিশকে ভাবিয়ে তুলছে। যে তথ্য এসটিএফ এর মাধ্যমে পুলিশ পেয়েছিল এবং হাতে নাতে মাদক সহ মহিলা গ্রেপ্তার হলো, অর্থাৎ এই র্যাকেট শক্তিশালী এবং উদ্দেশ্যপূর্ণ ভাবে তারা মহিলাদের ব্যবহার করছে পুলিশ। আর মেচেদার ঘটনার দিকে নজর রাখতে হবে, কারণ ছিনতাইবাজ সন্দেহে মার খেয়েছে। মোবাইল ছিনতাই করতে গিয়ে কিশোর পাকড়াও হয়েছে আর তাকে খুঁটিতে বেঁধে বেদম মার। আরো ডিটেল সুজিতের কাছে জানবো। সুজিত, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে কিভাবে একের পর এক চোর সন্দেহে মারধর করা হচ্ছিল। এক্ষেত্রে সত্যি কি এই কিশোর কিছু করেছে? সোনিয়া, দেখো, হাতে নাতেই পাকড়াও হয়েছে। মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, মেছাদার ঘটনা। রাস্তা থেকে যাওয়া ওই মহিলা হঠাৎ করে হাত থেকে মোবাইল নিয়ে ছুট লাগিয়েছিলেন এই কিশোর। তারপরে কিন্তু চিৎকার শুরু করেন মহিলা এবং কিছু প্রত্যক্ষদর্শী যারা ছিলেন পথচারী তারা দেখতে পান। তারা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ওই কিশোরকে আটক করে এবং আটকে তাকে খুঁটিতে বেঁধে মারধর করে। মারধরের যে ছবি আমরা দেখাচ্ছি সেটাতেই দেখতে পাবে মানুষ ক্ষুব্ধ। তারা বলছেন দিনের পর দিন এ ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় বলা যায় রাস্তাঘাটে চলতে ভয় পাচ্ছেন মানুষজন। আজ বিকেলের ঘটনা, দিন দুপুরে এ ধরনের ঘটনা, রাগে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার মানুষজন। তারা কিন্তু ধরে এ ধরনের মারধর করে, পুলিশের হাতে অবশ্য পরে তুলে দেয় এবং এই যে কিশোর তার পরিচয় জানার চেষ্টা হচ্ছে, সে যদিও পুলিশকে প্রাথমিকভাবে তার পরিচয় জানাতে চায়নি। বীরভূমে বালিঘাটে সেখানে জেলা শাসক অভিযানে যান। গভীর রাতে ময়ূরেশ্বর বালিঘাটে অভিযান চালানো হয়, কারণ ময়ূরাক্ষীর ওপর বালিঘাটে এই অভিযান। বালি তোলার অভিযোগ বেআইনি পদ্ধতিতে বারবার উঠে এসছে। আরো ডিটেল এ বিষয়ে সুপ্রতিম জানাতে পারবে। সুপ্রতিম, বারবার আমরা দেখেছি যে এই ধরনের অভিযোগ উঠে আসছে এবং বীরভূম প্রশাসনের তৎপরতাও নজরে এসছে। এবার গভীর রাতে বালিঘাটে অভিযান চালালেন তিনি। একদমই, দেখো, সেটা হচ্ছে যে বীরভূমের জেলা শাসক বিধান রায় গভীর রাতে বীরভূমের ময়ূরেশ্বরের বিভিন্ন বালিঘাটে অভিযান চালান এবং সেখানে কিন্তু সরকারি টেন্ডার প্রাপ্ত যে বালিঘাট সেগুলোও বাদ যায়নি এবং সেখানে গিয়ে তিনি দেখেন যে পদ্ধতিতে নদী থেকে বালি তোলা হচ্ছে, অর্থাৎ ময়ূরাক্ষী নদীর এই বালিঘাটগুলিতে যে পদ্ধতিতে বালি তোলা হচ্ছে সেটা ঠিক নেই এবং সেটার জন্য তিনি স্থানীয় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি বেশ একটি গভীর রাতে অন্ধকারে একটি অবৈধ বালিঘাট চলছিল, সেখানেও তিনি যান এবং সেখান থেকে কিন্তু 10টি ডাম্পার, বালি ভর্তি ডাম্পার এবং দুটি যে এক্সক্যাভেটর মেশিন সেগুলো কিন্তু তিনি বাজেয়াপ্ত করেছেন এবং সেগুলো পুলিশের হাতে দিয়ে এসছেন। পাশাপাশি তোমাকে বলে রাখি, বীরভূম জেলা জুড়ে অভিযান কিন্তু জেলা শাসকের দীর্ঘদিন থেকে চলে আসছে এবং গভীর রাতে লাভপুর, নানুর, বোলপুর, সিউড়ি 2 নম্বর এলাকার বিভিন্ন জায়গাতেও তিনি এর অভিযান চালিয়েছেন এর আগেও। বেশ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তা নিয়ে রীতিমতো এলাকাবাসীর ক্ষোভ, কারণ 2 কোটি টাকা খরচে রাস্তার কাজ তো শুরু হয়েছিল, কিন্তু কাজ শেষের আগেই নতুন রাস্তা খারাপ হয়ে গেল বলে অভিযোগ। চঞ্চলের কাছ থেকে জানবো, চঞ্চল, একটা নতুন রাস্তা, সেই রাস্তার কাজ শুরু হলো, শেষ হওয়ার আগেই যেখান থেকে শুরু হয়েছিল সেই জায়গা খারাপ হতে শুরু করলো। এটা তো দুর্নীতির অভিযোগ উঠে আসছে। কার বিরুদ্ধে? ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই নিশ্চয়ই এই অভিযোগ। দেখো সোনিয়া, একদমই ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ যে এই কয়েকদিনে অর্থাৎ 15 দিন হলো না রাস্তাটা, সেই রাস্তাটি তৈরি করার এবং কাজও কিন্তু সম্পূর্ণ হয়নি। প্রায় অর্ধেক রাস্তার কাজ হয়েছে, সেই অর্ধেক রাস্তা 15 দিনের মধ্যেই কিন্তু বেহাল হতে শুরু করেছে। কারণ রাস্তার মধ্যেই তুমি দেখতে পারবে যে ঘাস উঠতে শুরু করেছে। সেই যে পিচের রাস্তা হওয়ার পরে যে ঘাস উঠে, তার মানে বুঝতে পারছো যে কতটা নিম্নমানের কাজ করা হয়েছে। এই নিয়ে কিন্তু এলাকাবাসীরা কিন্তু ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ তুলেছে, দুর্নীতির অভিযোগ।
এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু সরব হয়ে তারা চাইছেন এলাকার বাসিন্দারা যাতে দ্রুত আবার সেই পুনরায় রাস্তাটি নির্মাণ করা হোক এবং দ্রুত এই রাস্তাটি সারিয়ে ভালোভাবে কাজ করা হোক, এই দাবি তুলেছেন কিন্তু এলাকার বাসিন্দারা। পরবর্তীতে আমরা যখন এই লালপুকুর 2 নম্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলমকে জিজ্ঞেস করা হলো, তিনিও কিন্তু ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখার পরে কিন্তু ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। বেশ খারাপ করে দিয়েছে, রাস্তা ভালো হয়নি। এমনি পাউডে মারলে রাস্তা উঠে যাচ্ছে, ঠিকাদার তো দুর্নীতি করছে, যে ঘাস মারা ওষুধ দিয়ে গেছে, দাওয়াই মারে গেল, আর এটা হবে না। আমরা চাচ্ছি যে রাস্তাটা ভালো, সরকারের দোষ না, সরকার ঠিকই দিচ্ছে কিন্তু এরাই মাল মেটেল কম খাওয়াচ্ছে। তো রাস্তাটা 2 সাইড দিয়ে তো ডুবলি এখন বাইর হয়ে গেছে, উঠে উঠে যাচ্ছে জায়গা জায়গা। রাস্তা তো অবশ্যই দুর্নীতি হয়েছে, রাস্তা সেরকম হয় নাই তো, রাস্তাটা এখনই উঠে যাচ্ছে। রাস্তাটা আমাদের ভালো চাই। রাস্তার মধ্যে ঘাস নাকি? হ্যাঁ, ঘাস উঠে গেছে, ওটা স্প্রে করছেন? ওখানে আগে করতে করছি, মানে ঘাসগুলো মারার জন্যই স্প্রে করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওরকমই হবে, ঘাসের লেগেই করছে। আমাদের কাছে অভিযোগ এসছে, কোনো হিসাবে এটা মাফ করা যাবে না। সরকার যে উদ্দেশ্যে কাজ করায় মানুষের জন্য, মানুষ জন্য দীর্ঘদিন ধরে কাজের সুবিধা নিতে পারে, তো কন্ট্রাক্টর কি কারণে এটা করেছে আমরা দেখছি, কন্ট্রাক্টরকে ডেকেছি, খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফালাকাটা, সেখানে তৈরি হচ্ছে 4 লেনের রাস্তা, আর এর জেরে রাস্তা ধুলোয় ঢেকে যাচ্ছে। শুধু তাই নয়, বাড়িতেও ঢুকছে ধুলো, ধোঁয়া, আর তাতে স্থানীয়রা রীতিমতো জেরবার হচ্ছে। তাই চৌপথিতে পথ অবরোধ করেছেন স্থানীয়রা। রাজকুমারের কাছ থেকে জানবো, রাজকুমার, পথ অবরোধ তো তারা করলেন, কিন্তু কোনো রকম সুরাহা কি পাওয়া গেল? এই যে ধুলো জমছে এইভাবে, এর কি কোনো রকম সুরাহা নেই? হ্যাঁ সোনিয়া, দেখো সুরাহা পাওয়া গেছে। কারণ হচ্ছে যে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সোনাপুর চৌপতিতে এই অবরোধ হয়েছিল এবং এই অবরোধের পরেই কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশ বুঝিয়ে অবরোধ তুলে দেয় এবং যে সংস্থা এই 4 লেনের অর্থাৎ 4 লেনের যে জাতীয় সড়কের কাজ করছে সেই সংস্থার পক্ষ থেকে নিয়মিত এলাকায় জল দেওয়া হবে, অর্থাৎ যাতে ধুলো বালি উড়ে না ওড়ে এবং বাড়ি ঘরে যাতে না ঢোকে সেই ব্যবস্থা নেওয়া হবে, এমন আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে জাতীয় সড়ক কর্তৃপক্ষর যে সংস্থা যারা কাজ করছে তারা ইতিমধ্যেই ওই এলাকায় জল দিয়ে ধুলো বন্ধ করার একটা উদ্যোগ নিয়েছেন। নকশালবাড়ির দিকে নজর রাখবো, সেখানে একই দিনে 50 লক্ষ টাকা কাজের শিলান্যাস হলো। নকশালবাড়ি বাগডোগরায় একাধিক রাস্তা আর নিকাশি সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। এর বিষয়ে আরো আপডেট বিশ্বজিৎ দিতে পারবে। বিশ্বজিৎ, লক্ষ লক্ষ টাকা খরচ করে শিলান্যাস, কাজ কবে থেকে শুরু হবে? সব মিলিয়ে কটা রাস্তা শিলান্যাসের ঘোষণা হলো? দেখো, প্রথমেই তোমাকে জানাই যে গতকাল কিন্তু বাজেট হয়েছে এবং সেই বাজেটে গ্রামের ওপর নজর দিয়েছে রাজ্য সরকার। আর বাজেট পেশের পরের দিনই দেখা গেল নকশালবাড়ি ব্লকে প্রায় 5টি রাস্তা এবং 1টি ড্রেনের কাজে শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন প্রায় নকশালবাড়ির 5টি রাস্তা, 1টি ড্রেনের কাজ আজ থেকেই শুরু হয়েছে এবং আগামী 1-1.5 মাসের মধ্যেই কিন্তু এই কাজ সম্পন্ন হবে। তা কিন্তু সাধারণ মানুষের উপকৃত হবেন। সভাধিপতি জানাচ্ছেন যে বাম আমলে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিভিন্নভাবে শিলিগুড়ি মহকুমা পরিষদকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করছে, তাতে কিন্তু আগামী দিনে গ্রামীণ এলাকা আরও বেশি উন্নত হবে এবং তার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে। এবং পাশাপাশি তিনি জানান যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও আগামী দিনে 20 কোটি টাকা পাওয়া যাবে, যা বিভিন্ন এলাকায় উন্নয়ন কাজে কিন্তু কাজে আসবে। এদিন কিন্তু বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেনের কাজ সূচনা হওয়ায় খুশি কিন্তু স্থানীয় বাসিন্দারা। বন দপ্তরের নজর এড়িয়েই সবুজ ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাশীপুরের ছবিটা আপনাদের দেখাবো। আমবাগানে একাধিক গাছ কাটা হয়েছে, আর এই যে গাছগুলো কাটা হয়েছে তা বন দপ্তরকে না জানিয়েই কাটা হয়েছে। আর এই গাছ কাটা ঠেকাতে পুলিশকে খবর দেওয়া হয়। আরো ডিটেল এ বিষয়ে জানবো, কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, এত গাছ কাটা হচ্ছে, এত সবুজ ধ্বংস করা হচ্ছে কেন, কি কারণ? প্রথমে এটা জানতে চাইবো।
একেবারেই সোনিয়া, জানিয়ে রাখি এই যে এলাকায় গাছ কাটা হচ্ছে, কাশীপুরের যে এলাকা, সেই এলাকায় কিন্তু মূলত বাইরের এক ব্যবসায়ী জায়গাটি কিনে নিয়েছে। দীর্ঘদিনের প্রায় 50 বছরের গাছ রয়েছে সেই জায়গায়, আর সেই জায়গায় প্রমোটিং করার জন্যই কার্যত এই গাছগুলি কেটে বিক্রি করে দেওয়া হচ্ছিল। আর এই যে গাছ কাটার যে ঘটনা ঘটছে লাগাতার, সেই দিকে কিন্তু বন দপ্তরের একেবারেই নজরদারি নেই। দক্ষিণ 24 পরগনা ভাঙড়ের এই যে কাশীপুর এলাকা, এই কাশীপুর এলাকাতে কিন্তু দিনের পর দিন প্রচুর আম ফলে সিজনে, আর সেই আম কিন্তু দেশ বিদেশে পাড়ি দেয় এই কাশীপুর থেকেই। আর সেই 40-50 বছরের যে সমস্ত পুরনো আম গাছ রয়েছে, বড় বড় আম গাছ রয়েছে, সেই গাছ কিন্তু কেটে ফেলা হচ্ছে নির্বিচারে সেই সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে। এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা এই ঘটনা যখন সামনে আসে, তারা কাশীপুর থানাতে খবর দেয়। উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু এই যে সমস্ত কর্মচারী যারা গাছ কাটছিল তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেয় এবং গাছ কাটা আপাতত বন্ধ করে দেয়। কিন্তু এই যে যেভাবে গাছ কাটছে, একেবারে কল্যাণ এবং প্রমোটিং করার জন্য এই কাজ তারা করছিলেন, ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে, গাছ কাটা বন্ধ। আমরা খবর দেখাই আপনাদের সমস্যার সমাধানের জন্য। ডায়ালিসিস মেশিন খারাপ আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে আমরা দেখিয়েছিলাম, এবং আমাদের খবর দেখানোর পরই, অর্থাৎ নিউজ 18 বাংলার খবর দেখানোর পরই এই তৎপরতা। কলকাতা থেকে ইঞ্জিনিয়ার গিয়ে দুটি মেশিন ঠিক করে দেয়। রাজকুমারের কাছ থেকে জানবো। রাজকুমার, আমরা দেখেছিলাম যে কত সমস্যায় পড়তে হয়েছিল যারা রোগীর পরিজনরা ছিলেন, স্বাভাবিকভাবে নিশ্চয়ই এখন তারা স্বস্তিতে? একদমই সোনিয়া, দেখো এখন স্বস্তিতে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে অ্যাকিউট কিডনি ডিসঅর্ডার হোক বা সাধারণ কিডনি রোগ হোক, এই যে ডায়ালিসিস হচ্ছে বাধ্যতামূলক। কিন্তু এই ডায়ালিসিস করাতে, বেসরকারি ক্ষেত্রে ডায়ালিসিস করতে খরচও অনেক, প্রায় 4-5 হাজার টাকা এক একজন রোগীর এই ডায়ালিসিস করতে লেগে যায়। এবং শুধু তাই নয়, আলিপুরদুয়ারের মতো জেলাতে এই বেসরকারি জায়গায় ডায়ালিসিসের সুযোগও কিন্তু খুব কম। ফলে আলিপুরদুয়ার থেকে রোগীদের ছুটে যেতে হতো কোচবিহার যে এমজিএন হাসপাতাল সেখানে, অথবা কোচবিহারের কোনো বেসরকারি জায়গায়। ফলে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমরা খবর দেখানোর পরেই কিন্তু একেবারে কলকাতা থেকে ইঞ্জিনিয়ার উড়ে এসে কিন্তু দুটো মেশিন ঠিক করে দিয়েছে। এবং এই দুটো মেশিন ঠিক করার পর মোট 4টে মেশিন এখন কিন্তু ফুল ফ্লেজেটে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে চলছে। যদিও একটি মেশিন এখন পর্যন্ত সারাই করা যায়নি, ফলে মোট 5টি মেশিন এখানে রয়েছে। কিন্তু তার মধ্যেও এই 4টি মেশিন চালু হওয়ায় কিন্তু স্বস্তিতে। একেবারে রাজকুমার, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে রোগীর পরিজনরা সকলেই খুশি। দিন পর্যন্ত তো অসুবিধাই ছিল, কোনোদিন 3টে মেশিন ভালো, কোনোদিন 2টো মেশিন ভালো, 1টা মেশিন ভালো। আমাদের টাইমটা কমে যাচ্ছিল, পেশেন্টের তো তাতে অসুস্থ হচ্ছিল। তাই আজকে দেশে দেখলাম যে 4টা মেশিন চলছে, তাতে একটু মনটা ভালো লাগছে। দেখা যাক কেমন পরিষেবা হয়। নিউজ 18 বাংলায় তারপর দেখার পর ঠিক হলো। ধন্যবাদ জানাই। ইঞ্জিনিয়াররা এসেছিলেন, ওনারা সব ঠিকঠাক করে এখন 4টে মেশিন চলছে। আর একটাকে আর ঠিক করা গেল না, যেহেতু 4টে মেশিন দিয়েও আমাদের আর একটাও আগামী 1-2 দিনের মধ্যে চালু হয়ে যাবে। খুব ভালো লাগলো, পেশেন্টদের খুব অসুবিধা হচ্ছিল, তারা এখন সুযোগ সুবিধাগুলো পেলে। ডায়ালিসিসটা একটা খুব জিনিস, সব জায়গায় তার হয় না। তো আমি নিউজ 18কেও ধন্যবাদ জানাই যে তারা এই খবরটা আমাকে দিয়েছিল, আমিও একটা খোঁজ খবর করে তাড়াতাড়ি। এবং যেখানে তুষার ঝড় চলছে, সেই তুষার ঝড়ের কবলেই পড়েছে নর্থ সিকিম। বরফে মোড়া রাস্তায় যতদূর চোখ যাচ্ছে দেখুন শুধুই বরফ আর বরফ, আর টেম্পারেচার মাইনাসে নেমে গিয়েছে। গতকাল লাচুং, লাচেন, থাঙ্গু সবকিছুই বন্ধ ছিল, এই সব এলাকাগুলো, এছাড়াও একাধিক এলাকা বন্ধ ছিল। কিন্তু আজকের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। পর্যটকরা একদিকে যেরকম চেটে পুটে এই বরফের আনন্দ উপভোগ করছেন, সেরকম কিন্তু যোগাযোগ ব্যাহত হয়েছে, সেটা একটা সমস্যা বটে। আরো ডিটেল পার্থর কাছ থেকে জানবো। পার্থ, যে ছবি আমরা দেখছি, যত দূর চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ। পর্যটকরা এরকমই একটা ওয়েদার চায়, কিন্তু এই যে বরফে মোড়া রাস্তা, যোগাযোগও তো ব্যাহত হচ্ছে, এটা তো সমস্যার।
একেবারে তাই, তুমি যে কথা বলছিলে, যেদিকে দু চোখ যায় শুধুই কিন্তু সাদা বরফ, এবং রাস্তাঘাট কিন্তু সাদা বরফের পুরু চাদরে ঢাকা পড়ে যায়, এবং তাতেই কিছুটা হলেও কিন্তু যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। এবং সেই যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বর্ডার রোড অর্গানাইজেশন অর্থাৎ বিআরও জওয়ানরা তারা কিন্তু দুপুরের পর থেকে কিন্তু কাজে লেগেছে। একদিকে যেমন নর্থ সিকিম লাচুং লাচেন থেকে থাঙ্গু, অন্যদিকে ইস্ট সিকিমের ছাঙ্গু, সর্বত্রই কিন্তু বরফে ঢাকা। নর্থ এবং ইস্ট সিকিম জুড়েই প্রবল তুষারপাত চলছে, এবং আগামী কয়েকদিনে কিন্তু এই তুষারপাতের সম্ভাবনার কথা সিকিম আবহাওয়া দপ্তর জানিয়েছে। আর তার জেরেই কিন্তু যাতে রাস্তাঘাট স্বাভাবিক থেকে, বিশেষ করে পর্যটক বোঝায় গাড়ি, এমনকি পণ্য বোঝায় ছোট গাড়ি বা লরি যাতে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করার জন্যই, যাতে স্বাভাবিক রাখা যায় সেই জন্যই কিন্তু আমরা দেখছি, যে ছবি দর্শকরা দেখছেন, যে বর্ডার রোড অর্গানাইজেশন জওয়ানরা তারাও কিন্তু এই রাস্তা ক্লিয়ার, অর্থাৎ যে বরফের যে স্তূপ রয়েছে তাকে ক্লিয়ার করার জন্য তারা নেমেছে। এবং যেহেতু গত পরশু সেখানে একটি ব্রেইলি সেতু ভেঙে যায় নর্থ সিকিমে মঙ্গনের কাছে, এবং তার জেরে কিন্তু নর্থ সিকিম গতকাল কিন্তু কোনো রকম ট্যুরিস্টদের পারমিট দেয়নি সিকিম প্রশাসন। একেবারে বেশ। বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর তুলে ধরলাম আপনাদের সামনে।